আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে বলেছে বল সমান শূন্যস্থান গুণিতক বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। তো বল যদি এফ হয় আর বস্তুতে উৎপন্ন ত্বরণ হয় এফ সমান এম এ, এম মানে হচ্ছে বস্তুর ভর। দুয়ে দিয়েছে হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মের জন্য। তিনে বলেছে শূন্যযোজী মৌল হলো হিলিয়াম। 4 কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্পে ব্যবহার? ইস্পাত। 5 প্রদত্ত কোনটি থেকে শুষ্ক বরফ তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। 6 উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হয়ে কার্বন ঘটিত যৌগ তৈরি হয়, এটিকে বলে বায়োফুয়েল। 2 শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 2 বলেছে দুয়ে দিয়েছে জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেলে রশ্মিটি ড্যাশ কোণে আপতিত হয়। আচ্ছা, এটা হবে 90 ডিগ্রি কোণে আপতিত হয়। বিভেদ তল বরাবর গেলে রশ্মিটি 90 ডিগ্রি কোণে আপতিত হয়। জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেলে এই যে আপাতন কোণ আ এর মান ক্রমশ বড় হতে থাকে, তাহলে প্রতিসরণ কোণ আর এর মানও ক্রমশ বাড়তে থাকবে। এইভাবে আপাতন কোণের কোনো না কোনো মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি মাধ্যম দুটির বিভেদতল ঘেঁষে চলতে থাকবে। বিভেদতল ঘেঁষে মানে ওই বিভেদতল বরাবর চলতে থাকবে, তার মানে 90 ডিগ্রি কোণে আপতিত হয়। 3 বলেছে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ক্যাটায়নে পরিণত হয়। 4 CaH2 প্লাস 2H2O সমান CaOH হোল 2 প্লাস 2H2, এটা বইয়ের 132 পাতায় রয়েছে। 5 দিয়েছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে বস্তুটির ওজন বলা হয়। 3 আয়তে আছে নিউটনের প্রথম সূত্রটি লেখো। প্রথম সূত্র হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। 2 দিয়েছে দুইটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে? অসংখ্য। 3 দিয়েছে হাইড্রোজেনের 3টি আইসোটোপের নাম লেখো, এটা আছে বইয়ের 81 পাতায়। 3টি আইসোটোপ হচ্ছে এই যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। 4 বলেছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির উপায় লেখো, এটা আছে বইয়ের 247 পাতা। এই যে বর্ষাবন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি হয়, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির উপায় হচ্ছে বর্ষাবন রক্ষা করা। 5 দিয়েছে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট কি, এটা আছে বইয়ের 135 পাতাতে রয়েছে। এই যে পরিবেশে বিভিন্ন ধাতব কার্বনেট খনিজ রূপে পাওয়া যায়, যেমন মার্বেল, চুনাপাথর, ডলোমাইট। বায়ুমণ্ডলের CO2 শোষণ করে বিভিন্ন ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট গঠন করে। চুনাপাথরের গুহায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি স্ট্যালাকটাইটের ও স্ট্যালাগমাইটের ছবি দেখা যায়। ওপর থেকে ঝুলন্ত স্তম্ভগুলোকে স্ট্যালাকটাইট বলে আর নিচ থেকে ওঠা স্তম্ভগুলোকে বলা হয় স্ট্যালাগমাইট। তাহলে স্ট্যালাকটাইট হচ্ছে চুনাপাথরের গুহায় ক্যালসিয়াম কার্বনেটের তৈরি ঝুলন্ত, ওপর থেকে ঝুলন্ত স্তম্ভগুলোকে স্ট্যালাকটাইট বলে আর নিচ থেকে ওঠা স্তম্ভগুলোকে স্ট্যালাগমাইট বলে। 4 আসি সত্য মিথ্যা বলতে বলেছে। আয়তে বলেছে বল যদি দ্বিগুণ হয় ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে, সত্য। 2 দিয়েছে ক্যামেরায় ছবি তোলায় অসৎ বিম্ব গঠিত হয়, মিথ্যা। 3 দিয়েছে নিউট্রন ধনাত্মক তড়িৎপ্রস্ত করা, মিথ্যা। 4 জীবের শ্বাসকার্যে অক্সিজেনের ভূমিকা সবচেয়ে বেশি, সত্য। 5 বলেছে H2O মানে জল আর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সত্য। 5 আয়তে আছে টেফলনের ধর্ম এবং ব্যবহার লেখো, এটা আছে বইয়ের 158 পাতায়। টেফলনের ধর্ম এবং ব্যবহার। এই যে টেফলনের ধর্ম হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তড়িতের কুপরিবাহী হয়, বিভিন্ন ক্ষয়কারী রাসায়নিকের প্রতি উল্লেখযোগ্যভাবে নিষ্ক্রিয় হয়। ব্যবহার হচ্ছে ননস্টিক বাসনপত্র তৈরিতে, গাড়ি রঙের ওপর প্রলেপ দিতে,
গাড়ির রঙের ওপর প্রলেপিত রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। 5-2 বলেছে হাইড্রোজেন গ্যাসের 2টি রাসায়নিক ধর্ম লেখো। এটা আছে বইয়ের 130 পাতায়। হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম দুটো বলেছে। একটা হচ্ছে হাইড্রোজেন অণু দ্বিপরমাণু, দুটি টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে প্রায় শূন্য চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন অণু ভেঙে দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, কে পারমাণবিক বা সক্রিয় হাইড্রোজেন বলে। এই পারমাণবিক হাইড্রোজেন খুব শক্তিশালী বিজারক। 2 হচ্ছে দহনশীলতা। হাইড্রোজেন গ্যাস দহনে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরণ সহ জ্বলে ওঠা স্টিম উৎপন্ন হয়। 3 দিয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। লিখবে যে কোনো যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে এই যে ধাতুর মধ্যে দিয়ে অ্যাসিড মেশানো জল বা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় আয়নদের মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে নয়। এটা লিখবে আগে। তাহলে লিখবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় আয়নদের মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে নয়। এবারে 114 পাতায় চলে আসবে। এখানে লিখবে যে স্বাভাবিক অবস্থায় তড়িতে সুপরিবাহী নয় অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষে এমন পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো ক্যাথোড এবং অ্যানোডের দিকে এগোবে আর তারা তড়িৎদ্বারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে। তাই গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তড়িৎ পরিবহন করে। 4 নম্বরে আছে সৎবিম্ব এবং অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো। সৎবিম্ব হচ্ছে বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সৎবিম্ব বলা হয়। আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসৎবিম্ব বলা হয়। সৎবিম্ব সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো হয় আর অসৎবিম্ব বস্তু সাপেক্ষে সোজা হয়। সৎবিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়। প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। উত্তর লেন্স দ্বারা সৎবিম্ব গঠন করে আর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ হয়। ক্যামেরায় তোলা বস্তুর ছবি হলো বস্তুর সৎবিম্ব গঠনের উদাহরণ আর সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব হলো অসৎবিম্বের সৎবিম্ব গঠনের দৃষ্টান্ত। 5 দিয়েছে প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের সূত্রটি লেখো, এর দুটি বৈশিষ্ট্য লেখো। এটা আছে বইয়ের 18 পাতায়। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এই যে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলে দেয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত। বিজ্ঞানী আর্কিমিডিস তার সূত্রে এই কথাই বলেছেন। আর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান হয়। আর কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হয়। 6 দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে নিউটনের দ্বিতীয় সূত্রটি সমীকরণ সহ লেখো। আর বস্তুর ঘনত্ব বলতে কি বোঝায়। বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো বিষয় জানা যায়, একটা হচ্ছে ভরবেগের ধারণা আর একটা হচ্ছে বলের পরিমাণগত সংজ্ঞা। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের উদ্ভব হয় তাকে ভরবেগ বলা হয়। এটা ভেক্টর রাশি। এর অভিমুখ বেগের অভিমুখের সঙ্গে অভিন্ন। পরিমাণগত সংজ্ঞা বস্তুর ভর আর এতে সৃষ্ট ত্বরণের গুণফলই হচ্ছে বলের পরিমাপ, অর্থাৎ প্রযুক্ত বল F সমান বস্তুর ভর ইন্টু m ইন্টু ত্বরণ A সমান F সমান ma।
এর সাথে আছে বস্তুর ঘনত্ব বলতে কি বোঝায়। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলা হয়। এম ভর বিশিষ্ট কোনো পদার্থের আয়তন ভি হলে এর উপাদানের ঘনত্ব টি সমান m/v। 2 নম্বর প্রশ্ন বলেছে দুটি সমতল দর্পণের প্রতিফলক তলদ্বয় পরস্পরের সমান্তরাল ও মুখোমুখি অবস্থায় সামান্য ব্যবধানে রেখে প্রতিফলক তলদ্বয়ের মধ্যবর্তী স্থানে বস্তু রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠন কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। তো এই উত্তরটা লিখবে যে m1 এবং m2 হচ্ছে দুটি সমতল দর্পণ। এই দুটি দর্পণকে পরপরের সঙ্গে মুখোমুখি রাখা হলো। আই একটা বস্তু, আই বস্তুটি থেকে আগত আলোকরশ্মি m1 দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে দর্পণের পেছনে সমদূরত্বে I2 প্রতিবিম্ব গঠন করে, যেখানে IP সমান I2P হয়। I2 আবার m2 দর্পণ সাপেক্ষে বস্তু হিসাবে কাজ করে, যার প্রতিবিম্ব হয় I'2 আর I'2 একইভাবে m1 সাপেক্ষে বস্তু হিসাবে বিবেচিত হওয়ায় m1 এর পেছনে তার অসৎবিম্ব I2 ডবল ড্যাশ গঠিত হয়। তো একইভাবে I বস্তুর m2 দর্পণ দ্বারা প্রথম প্রতিফলনে I1 আর I1 এর m1 দ্বারা প্রতিফলনে I1 ড্যাশ আর I1 ড্যাশের আবার m2 দ্বারা প্রতিফলনে I1 ডবল ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। এভাবে দুটি দর্পণের দ্বারা ক্রমিক প্রতিফলনের ফলে এরকম দুই সারি প্রতিবিম্ব গঠিত হতে দেখা যায়। এই দর্পণ সজ্জা অবস্থায় কখনোই কোনো প্রতিবিম্ব একই সঙ্গে দুটি দর্পণে পারদলিপ্ত তলের পিছনে গঠিত হয় না। ফলে দুটি দর্পণে ক্রমিক প্রতিফলন সংঘটিত হওয়ায় তাত্ত্বিকভাবে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ প্রতিবিম্বের সংখ্যা গুণে শেষ করা যায় না। আর এই ছবিটা দিয়ে দেবে। তিনি বলেছে একটি পরমাণু কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। পরমাণুটির ভর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত? এ বিতে বলেছে ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা কত? আর পরমাণুটিতে দুটি বেশি নিউট্রন বেশি থাকলে সেটি কিভাবে লেখা হতো। এই উত্তরটা লিখবে যে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 + 8 + 3 13, আর ভর সংখ্যা হচ্ছে 27, নিউট্রন সংখ্যা 27 - 13 হলো 14। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 13, ইলেকট্রন সংখ্যা হলো 13, আর ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা হচ্ছে 14, 27 - 13। পরমাণুতে দুটো নিউট্রন যদি বেশি থাকতো তাহলে 14 + 2 সমান হতো 16। তখন বলেছে সেটি কিভাবে লেখা হতো, যদি দুটি নিউট্রন বেশি থাকলে কিভাবে লেখা হতো। দুটো নিউট্রন যদি বেশি থাকতো তাহলে নিউট্রন সংখ্যা হতো 16, তখন ভর সংখ্যা হয়ে যেত ভর সংখ্যা হতো 13 + 16 মানে হচ্ছে 29, তখন ভর সংখ্যা হতো 29। 4 দিয়েছে পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত করা হয় কিভাবে। এটা আছে বইয়ের 128 পাতায়। তাহলে লিখবে 4 ভাগ ওজনে পটাশিয়াম ক্লোরাইড সঙ্গে 1 ভাগ ওজনে বিশুদ্ধ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মিশিয়ে শক্ত কাচের টেস্ট টিউবে নিয়ে এইভাবে ছবিটা এঁকে দেবে। একটি ঝুঁকি আটকানো হয়, তারপর টেস্ট টিউবের মুখে ছিদ্রযুক্ত কর্কের সাহায্যে নির্গমন নল লাগিয়ে স্পিরিট ল্যাম্প বা বুনচেন বার্নারের সাহায্যে টেস্ট টিউবটাকে সামনে রেখে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। তো প্রথমে উৎপন্ন গ্যাসের কিছুটা বেরিয়ে যেতে দিয়ে তারপর নির্গম নলটাকে জল ভর্তি গ্যাস জারের মুখে ঢোকালে জলের নিম্ন অপসারণের ফলে গ্যাস জারের মধ্যে একটা বর্ণহীন গ্যাস জমা হয়। আর সতর্কতা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মেশানো দরকার। 2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যেন চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো মিশে না থাকে। আর 3, টেস্ট টিউবটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে রাখা হয় এবং তাকে সামনে থেকে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। 5 দিয়েছে গ্রাফাইট আর হীরের গঠন আর ভৌত ধর্মের তুলনা করো। এটা আছে তোমাদের বইয়ের 138 পাতায়। লিখবে যে গ্রাফাইটে
গ্রাফাইটের নমুনায় কার্বন পরমাণুরা বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে। স্তরগুলির মধ্যে দূরত্ব বেশি আর আকর্ষণ বল বেশ দুর্বল, তাই ওপরের স্তরে বল প্রযুক্ত হলে নিচের স্তরের ওপর দিয়ে পিছলে সরে যেতে পারে। এছাড়াও গ্রাফাইটের স্তরগুলোর মধ্যে ফাঁকে বিভিন্ন গ্যাসের অণু আটকে পড়ার ফলে পাশাপাশি স্তরগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়ে যায়। এই কারণে পেন্সিলের শীষের গুঁড়োর ওপর দিয়ে আঙুল সহজে পিছলে যায়। আর হীরের অণুতে কার্বন পরমাণুরা মোটেই স্তর বিভক্ত থাকে না, সেখানে ত্রিমাত্রিক জালের মতো গঠনে গ্রাফাইটের মতো ফাঁক ফোকর নেই। কার্বন পরমাণুরা পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ। এইসব কারণে হিরে গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত, আর হীরের ঘনত্ব গ্রাফাইটের ঘনত্বের চেয়ে বেশি। 6তে দিয়েছে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর সঙ্গে গাঢ় কস্টিক সোডা দ্রবণে বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? এটা আছে বইয়ের 132 পাতাতে। বলেছে জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের সঙ্গে গাঢ় কস্টিক সোডা, এই যে জিঙ্ক অ্যালুমিনিয়াম এদের সাথে গাঢ় কস্টিক সোডা তড়িৎ ধনাত্মক ধাতুর ক্ষারীয় দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। এই যে জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম জিঙ্কেট লবণ আর হাইড্রোজেন উৎপন্ন হয়। অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম অ্যালুমিনেট লবণ আর হাইড্রোজেন উৎপন্ন হয়। তাপন মূল্য কি? এটা আছে বইয়ের 142 পাতায়। লিখবে 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ বা শক্তি উৎপন্ন হয় তার মানগুলোর মধ্যে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে আমরা তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে থাকি। একে কিলো ক্যালোরি পার কেজি এককে প্রকাশ করা হয়। তাহলে লিখবে যে কোনো জ্বালানির 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়ে থাকে। তাহলে লিখবে যে কোনো জ্বালানির 1 কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ বা শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। এটাকে কিলো ক্যালোরি পার কেজি এককে প্রকাশ করা হয়। ওর সাথে আছে মৌলিক অণু পরিকল্পনা করেন কে? এটা আছে 79 পাতায়। অ্যামেদিও অ্যাভোগাড্রো মৌলের পরমাণুরা জুড়ে অণু তৈরি করতে পারে। অ্যামেদিও অ্যাভোগাড্রো। সাথে বলেছে মরুভূমিতে কিভাবে মরীচিকা গঠিত হয়? এটা আছে বইয়ের 53 পাতায়। বলেছে মরুভূমিতে কিভাবে মরীচিকা গঠিত হয়। 53 না, এটা 52 হবে, 52 পৃষ্ঠায়। তো এখান থেকে লিখবে মরুভূমিতে দিনের বেলা সূর্যের প্রখর তাপে বালি প্রচণ্ড উত্তপ্ত হয়ে পড়ে, ফলে বালি সংলগ্ন বায়ুস্তরও উত্তপ্ত হয়ে আয়তনে বাড়েও তার ঘনত্ব কমে হালকা হয়ে পড়ে। কিন্তু বায়ুর স্তরগুলির উষ্ণতা নিচ থেকে ওপরের দিকে ক্রমশ কমতে থাকে, ফলে নিচ থেকে ওপরের দিকে বায়ুর স্তরগুলি ক্রমশ ঘন থেকে ঘনতর হতে থাকে। তো দূরে কোনো এক গাছের এসবিন্দু থেকে আলোকরশ্মিগুচ্ছ ক্রমশ নিচের দিকে নামতে থাকছে, ফলে ওই আলোকরশ্মিগুচ্ছ ক্রমান্বয়ে ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তরগুলি অতিক্রম করতে থাকে এবং ক্রমশই অভিলম্ব থেকে দূরে সরতে থাকে। এভাবে আপাতন কোণের মান ক্রমশ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় পরপর অবস্থিত কোনো দুইটি স্তরের সংকট কোণের মানকে ছাপিয়ে যায়, ফলে ওই স্তর দুটির বিভেদ তলে আলোকরশ্মিগুচ্ছের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আর প্রতিফলিত রশ্মিগুচ্ছ ওপরের দিকে যাত্রা করে। এবার কিন্তু রশ্মিগুচ্ছ যথাক্রমে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমের মধ্যে দিয়ে চলতে থাকে, ফলে তারা ক্রমশ অবিলম্বে দিকে সরতে থাকে এবং অবশেষে দর্শকের চোখে এসে পৌঁছায়। চোখ এত আঁকাবাঁকা পথ অনুসরণ করতে পারে না এবং এস ড্যাশ বিন্দুতে এস বিন্দুর অসৎ প্রতিবিম্ব দেখতে পায়। এভাবে গোটা গাছটারই উল্টানো অসৎ বিম্ব দর্শক দেখে। আবার নিচের অপেক্ষাকৃত উত্তপ্ত স্তরের বায়ু হালকা হয়ে ওপরে উঠে আসে এবং ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা স্তরের বায়ু নিচে নেমে আসে। এর ফলে ওই স্তরগুলোর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ু স্তরগুলোর ঘনত্ব ও প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তিত হতে থাকে।
ওই স্তরগুলোর মধ্যে দিয়ে চলতে থাকা আলোকরশ্মি গুচ্ছের গতিপথ বারবার পরিবর্তন হয়, ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেরও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। ফলে দর্শকের মনে হয় গাছের প্রতিবিম্ব কাঁপছে। দর্শক ভাবে বুঝি গাছটি জলাশয়ের পাড়ে অবস্থিত, যার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে, কিন্তু কাছে এসে দেখে কোথাও জল নেই। মরুভূমির এই ভুল দেখাকে মরীচিকা বলে। আর এই ছবিটা এঁকে দেবে। ওর সাথে আছে পেরিস্কোপের কাজ কি, এটা আছে বইয়ের 49 পাতায়। খেলার মাঠের বাইরে থেকে দর্শক পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতে পারে। এছাড়া সাবমেরিন, ট্যাঙ্ক ইত্যাদিতে পেরিস্কোপ ব্যবহার করা হয়। সরল পেরিস্কোপের কাজ হচ্ছে তোমার খেলার মাঠে প্রচণ্ড ভিড়ে পেছনে দর্শকেরা পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতে পারেন। যুদ্ধক্ষেত্রে পরীক্ষা থেকে শত্রুপক্ষের সৈন্যদের অবস্থান আর গতিবিধি ওই যন্ত্রের সাহায্যে লক্ষ্য করা হয়। 3 ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে সমুদ্রের জলের উপর সব বস্তুকে দেখার জন্য উন্নত ধরনের পেরিস্কোপ ব্যবহার করা হয়। এবার আসি লাইফ সায়েন্সে। একের আয়তে দিয়েছে যৌগিক আলো অণুবীক্ষণ যন্ত্রের লেন্সের দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড় দেখায়? 2000 থেকে 4000 গুণ। 2 বলেছে একটি ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গি। 3 আপৎকালীন হরমোন অ্যাড্রিনালিন। 4 বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের কত অংশ শুষে নেয়? 50%। 5 আদা আর হলুদের উদ্ভিদের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়? গ্রন্থিকাণ্ড। 2 শূন্যস্থান পূরণ। আয় খুব শুকনো আর ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। 2 কেল্প হচ্ছে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। 3 রসুনে অ্যালিসিন নামে এক যৌগ থাকে। 4 হচ্ছে নানা উষ্ণ প্রশ্নবনের জলে বা গভীর সমুদ্রের গরম জল বেরোবার উৎসের কাছাকাছি থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। 5 টেস্টোস্টেরন হলো শুক্রাশয় থেকে খরিত একটি হরমোন। 3 আয়তে আছে হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2 আছে ক্যানোপি কি, এটা আছে তোমাদের বইয়ে 246 পাতায়। লিখবে যে বড় বৃক্ষ জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যেসব ধরনের গাছের বৃদ্ধি একরকম নয় বা সব গাছের দৈর্ঘ্য সমান নয়, ফলে বনে নানা স্তরের সৃষ্টি হয়। বনের এইরকম একদম উপরের স্তরকে বলে ছাদ বা ক্যানোপি। 3 দিয়েছে নাইট্রোফিকেশন কাকে বলে? লিখবে যে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। 4 দিয়েছে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। 5 নয়নতারা থেকে প্রাপ্ত 2টি উপক্ষারের নাম লেখা, এটা আছে বইয়ে 292 পাতায়। ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন হচ্ছে নামে 2টো উপক্ষার পাওয়া যায়, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন। 4 আছে সত্য মিথ্যা। আয়তে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতো পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করেন চিরাচরিত ওষুধের উপর। সত্য। 2 বলেছে আম গাছে শ্বাসমূল দেখা যায়। মিথ্যা। 3 মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। সত্য। 4 ছত্রাকের দেহে সুতোর মতো অংশের নাম হলো হাইফি। সত্য। 5 ইনসুলিন হরমোনের বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। মিথ্যা। 5 আয়তে আছে ভাজক কলা এবং স্থায়ী কলার পার্থক্য লেখো। ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য হচ্ছে যে কলার কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক কলা বলে, আর যে কলার কোষগুলি বিভাজনে অক্ষম তাকে স্থায়ী কলা বলে। ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অংশে দেখা যায়, আর উদ্ভিদের স্থায়ী অংশে স্থায়ী কলা দেখা যায়। সজীব আর অপরিণত হয়, এটা সজীব বা মৃত বা পরিণত। ভাজক কলা নির্দিষ্ট আকৃতিযুক্ত হয় কোষগুলো, আর স্থায়ী কলার কোষগুলো নির্দিষ্ট আকৃতিযুক্ত নয়। ভাজক কলার কোষপ্রাচীর পাতলা অলঙ্করণবিহীন হয়, আর স্থায়ী কলা পাতলা বা স্থূল অলঙ্করণযুক্ত। ভাজক কলায় কোষান্তররন্ধ্র নেই, আর স্থায়ী কলায় কোষান্তররন্ধ্র আছে। ভাজক কলার কাজ হচ্ছে উদ্ভিদ অঙ্গে বৃদ্ধি ঘটানো, আর স্থায়ী কলা হচ্ছে খাদ্য সংশ্লেষ, সঞ্চয়, সংবহন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দুই নম্বর প্রশ্ন বলেছে অ্যান্টিবায়োটিক কাকে বলে? উদাহরণ দাও, এটা আছে বইয়ের 201 পাতায়। লিখবে বিশেষ কিছু ব্যাকটেরিয়া ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এইসব যৌগকে নানাভাবে বিশুদ্ধীকরণের আর প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। এই জীবনদায়ী ওষুধগুলিকে বলা হয় অ্যান্টিবায়োটিক, যেমন স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অ্যাম্পিসিলিন ইত্যাদি। 3 দিয়েছি ইনসুলিন এবং গ্লুকাগনের একটি করে কাজ লেখো।
ইনসুলিনের কাজ হচ্ছে শর্করা সংশ্লেষের মাত্রা কমায়, ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। আর গ্লুকাগন হচ্ছে অশর্করা জাতীয় ও শর্করা জাতীয় পদার্থ থেকে শর্করা সংশ্লেষের হার বাড়ায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। 4 দিয়েছে বায়োলুমিনেসেন্স কি, ব্যাখ্যা করো। এটা আছে বইয়ে 254 পাতায়। লিখবে সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলো দেখা যায়, যার কোনো উত্তাপ নেই, একে বায়োলুমিনেসেন্স বলে। সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে, এরা হলো বায়োলুমিনেসেন্ট জীব। বায়োলুমিনেসেন্স কথাটার উৎপত্তি কোথা থেকে, সেটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ বায়োস মানে জীবিত, আর ল্যাটিন শব্দ লুমেন মানে আলো থেকে, অর্থাৎ জীবের থেকে আসা আলো। বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে লুসিফেরিন, আর এক ধরনের উৎসেচক লুসিফারেজ। অক্সিজেনের উপস্থিতিতে এই দুয়ের রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় আলোক শক্তিতে, তৈরি হয় ঠান্ডা আলো বা বায়োলুমিনেসেন্স। আর বায়োলুমিনেসেন্স এই জীবেদের নানাভাবে সাহায্য করে, খাবার খোঁজা, খাদ্যকে আকর্ষণ করা, ছদ্মবেশ ধারণ, আত্মরক্ষা ইত্যাদি। 5 দিয়েছে বিপদ ঘণ্টা কি, এর প্রভাব লেখো। বিপদ ঘণ্টা হচ্ছে বাঁশ গাছে দেখতে পাওয়া যায়। বলছে অধিকাংশ বাঁশে অনিয়মিতভাবে ফুল আসে, অনেক বাঁশ গাছে 60 থেকে 65 বা 120 বছর অন্তর অন্তর ফুল ফোটে। বাঁশ গাছে ফুল ফোটা নিয়ে বিজ্ঞানীদের নানা মত চালু আছে। কেউ কেউ বলেন পরিবেশগতভাবে বাঁশ গাছে যখন বিপদ ঘণ্টা বাজতে থাকে তখন বাঁশ গাছ তার অঙ্গজ জনন বন্ধ করে জননগত বৃদ্ধি ঘটায়, তখন তার দেহের সমস্ত শক্তিকে ফুল ফোটানোর কাজে ব্যবহার করে, আর ফুল ফোটার পরই বাঁশ গাছের মৃত্যু হয়। আর প্রভাব বলেছে তো লিখবে যে বাঁশ গাছে যখন মাস ফ্লাওয়ারিং বা ফুল হওয়ার ঘটনা ঘটে তখন এই অঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের অত্যধিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। তারা তখন শস্যক্ষেত্রের গুদামে শস্য খেয়ে শস্যহানি ঘটিয়ে দুর্ভিক্ষের সম্ভাবনার সৃষ্টি করে। টাইফাস, প্লেগ, অন্যান্য ইঁদুরবাহিত রোগের সম্ভাবনা বেড়ে যায়, এর থেকে মহামারী পর্যন্ত হতে পারে। অন্যদিকে প্রচুর সংখ্যক বাঁশের একসঙ্গে মৃত্যু ঘটার ফলে নতুন বাস তৈরি না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষ আর এক সমস্যার মুখোমুখি হয়, ঘরবাড়ি তৈরির উপকরণ না পেয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। 6 আয়তে আছে ত্রিফলা কি, এর ব্যবহার লেখো। ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটার মানে হলো 3টে ফল। ত্রিফলাতে থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি আর বহেরা বীজ ছাড়া। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরে পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। দিয়ে দিয়েছে সমুদ্র দূষণের 3টি কারণ লেখো। এটা আছে বই 258 পাতায়। বলেছে 3টি কারণ। একটা হচ্ছে রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল ফেলা। রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকে নানা পুষ্টি উপাদান। সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়। সমুদ্রের জল ঢেকে দেয়, এরাকে বলে অ্যালগাল ব্লুম। ডিনোফ্ল্যাজেলেটের সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং লাল হয়ে যায়, এটাও এক ধরনের অ্যালগাল ব্লুম। এতে দেহ থেকে বেরোনো অধিবিষ অন্যান্য সামুদ্রিক জীবদের মৃত্যুও ঘটাতে পারে। জলের স্বচ্ছতা কমে গিয়ে সূর্যের আলো প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার ফলে সালোক সংশ্লেষ বাধা পায়, আর এই বিপুল পরিমাণ শৈবালরা শ্বাসকার্য চালানোর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে সামুদ্রিক প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে, যার ফলে ওইসব প্রাণীদের মৃত্যু করতে পারে। 2 হচ্ছে তেল। তেল বহন করে নিয়ে যাচ্ছে এমন জাহাজে দুর্ঘটনা ঘটলে বা ডুবে গেলে সমুদ্রের তেল তোলার জায়গা ঘটলে সমুদ্রে তেল মেশে। সামুদ্রিক জীবেদের পক্ষে এই তেল বিষের মতো, কারণ অপরিশোধিত তেলে থাকে নানা বিষাক্ত পদার্থ, ফলে জলের জীবেরা অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এছাড়াও সামুদ্রিক প্রাণীদের চামড়ায় ঘা, চোখ, মুখ, নাক ইত্যাদি অঙ্গে অস্বস্তি বা প্রদাহ হতে পারে। সমুদ্রের জলে তেল মিশলে সামুদ্রিক প্রাণীদের তাপ নিরোধক আর জল নিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসে এরা অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও তেলে ভিজে যাওয়ায় পাখিরা ঠোঁট দিয়ে নিজেদের তেলে ভেজা পালক বোলালে ওই তেল তাদের শরীরে ঢুকে অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি করে। 3 হচ্ছে প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে সেগুলো ভাসতে থাকে। অনেক সময় সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে ওই প্লাস্টিকজাত জিনিস খেয়ে ফেলে। প্লাস্টিক বর্জ্য বড় আকারে হলে খাদ্যনালীতে আটকে গিয়ে খাবার খাওয়ার পথে বাধা সৃষ্টি করে, অনাহার বা সংক্রমণে প্রাণীটার মৃত্যু পর্যন্ত হতে পারে। 3 দিয়েছে বয়ঃসন্ধিতে ছেলেদের কী কী পরিবর্তন দেখা যায়।
লিখবে যে বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন হচ্ছে উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়, ছেলেদের কাঁধ ও বুকের ছাতি চওড়া সুঠাময়, পেশি সবল হয়, আর স্বাধীন ও আত্মসচেতন বোধ হয়। মানসিক পরিবর্তন কল্পনা ও আবেগপ্রবণ এবং মন চঞ্চল প্রকৃতির হয়। 4 দিয়েছে ভাইরাসের 2টি বৈশিষ্ট্য লেখো আর মিথজীবিতার উদাহরণ দাও। ভাইরাসের বৈশিষ্ট্য যে এদের কোনো রকম কোষীয় গঠন নেই। 2, এদের কোনো কোষ আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে বাইরে প্রোটিনে তৈরি খোলকের মধ্যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকে। 3, এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী। কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায়, আর পোষক কোষের বাইরে থাকার সময় এরা জড়বস্তুর মতো আচরণ করে। আর দিয়েছে মিথজীবিতার একটা উদাহরণ। তো লিখবে শৈবাল আর ছত্রাকের সহাবস্থানকে বলা হয় লাইকেন। এটা এক ধরনের মিথজীবিতার উদাহরণ। 5 দিয়েছে যে আদর্শ নিউক্লিয়াসের একটা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাতে বলেছে। তো এটা তোমাদের বইয়ের 182 পৃষ্ঠায় রয়েছে। এছাড়া যদি সহায়িকা থাকে সেখান থেকেও নিতে পারো। তো এই ছবিটা এঁকে বিভিন্ন অংশগুলো দেখিয়ে দেবে। আর 6 দিয়েছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করবার জন্য মরু উদ্ভিদে 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 547 পৃষ্ঠায় আছে। এইটা লিখবে যে এদের মূল কাণ্ড স্থূল আর রসালো হয়। কাণ্ড আর পাতার কোষ মিউসিলেজ পূর্ণ হয়, যা জল সঞ্চয়ে সাহায্য করে। বাষ্পমোচনের হার হ্রাসের জন্য বেশিরভাগ সাকুলেন্টে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। জল যাতে বাষ্পীভূত না হতে পারে তার জন্য সারা শরীরে কিউটিকল নামক আবরণ থাকে। পাতা থাকলে তা মিউসিলেজ যুক্ত হয় আর কম পত্ররন্ধ্র যুক্ত হয়। তাহলে হচ্ছে এই 1, 2 আর 3টে পয়েন্ট লিখবে।